মিথ্যা, বানোয়াট, মনগড়া সব অভিযোগে হাসিনা সরকার যেসব জামায়াত নেতাদের খুন করেছে তাদের মধ্যে অন্যতম একজন মোহাম্মদ কামারুজ্জামান। তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, ইসলামী ব্যক্তিত্ব, সদালাপী প্রাণপুরুষ। সেই মানুষটিকে খুন করেছে ফ্যাসিস্ট হাসিনা, আর সামান্য কিছু টাকার বিনিময়ে তাকে সহায়তা করেছিল কিছু নীতি বিবর্জিত মানুষ। আজ সেই মানুষগুলোর অবস্থা হাসিনার থেকেও ভয়াবহ। জানা গেছে কামারুজ্জামানের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেয়া মানুষগুলোর ভয়াবহ অবস্থা। কেউ পাগল হয়ে গেছে, তো কেউ পঙ্গু, কারো কারো শরীরে ধরেছে পচন। চলুন রূপসী বাংলা টিভির এই পর্বে জেনে নেওয়া যাক কেমন আছে তারা। কথায় আছে, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। শহীদ কামারুজ্জামানের মিথ্যাবাদী সাক্ষীগণের দিকে তাকালে সেটাই আরও একবার প্রমাণিত হয়। কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের 7 নম্বর সাক্ষী ছিলেন জালাল উদ্দিন। তিনি শেরপুর জেলার সোহাগপুরের বাসিন্দা। জালাল উদ্দিন সম্পর্কে স্থানীয় একজন সাংবাদিক জানান, জালাল তাকে বলেছেন, জীবিকা অর্জনের জন্য মাঠে কাজ করতে যাব সেটাতেও ভয়, আবার খাবার কিনতে বাজারে যাব সেখানেও শঙ্কা থাকে, ওরা সুযোগ পেলেই হামলা করবে। এখন আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প থাকলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এমন অজানা ভয় সবসময় তাকে তাড়া করে ফিরছে। প্রকৃত ঘটনা জানতে চাইলে ওই সাংবাদিক বলেন, কেউ তাদেরকে হুমকি দেয় না, বিরক্তও করে না। কামারুজ্জামানের সমর্থকরা বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছে। হয়তো বিবেকের দংশনে অথবা মিথ্যে আতঙ্কে তারা আতঙ্কিত। সম্প্রতি কামারুজ্জামানের কবর জিয়ারত করতে সেই এলাকা থেকে এসেছিলেন জনৈক মাহমুদ। তিনি জানান, যাদের মিথ্যা সাক্ষীতে কামারুজ্জামানের ফাঁসি হয়েছে তারা কেউই ভালো নেই। আতঙ্ক সবসময় তাদেরকে তাড়া করছে। জামায়াতে ইসলামের ওয়েবসাইট থেকে জানা যায়, হাসিনা বানু নামের এক নারী কামারুজ্জামানের নামে মিথ্যা সাক্ষী দিয়েছিল। এখন তিনি বৃদ্ধ বয়সেও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, থাকেনও অন্যের বাড়িতে। তিনি একা একা পথ চলতে গেলে বা একা ঘরে ঘুমাতে গেলে মনের অজান্তে চিৎকার করে ওঠেন। সবসময় আতঙ্কে থাকেন। একটা মিথ্যে ভয় সবসময় তাকে তাড়া করে। তার সবসময় মনে হয় কে যেন তাকে মারতে তেড়ে আসছে। জানা যায়, কামারুজ্জামানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন মোহন মুন্সি। মোহন মুন্সি ডায়াবেটিস, হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে সবসময় মরণকে আহ্বান করছেন। সে মাঝে মাঝেই চিৎকার করে বলে, আল্লাহ আমাকে নেয় না কেন। মোহন মুন্সির শরীরে পচন ধরেছে। মোহন মুন্সির আপন ভাগ্নে পরিচয় দিয়ে আজিজুর রহমান রঞ্জু নামের জনৈক ব্যক্তি বলেন, তার সমস্ত শরীরে ইনফেকশন হয়েছে, সেখান থেকে পচা পুঁজ বের হচ্ছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। জামায়াতের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া মানুষগুলোর খোঁজ নিলেও একই রকম করুণ অবস্থা জানা যেতে পারে। তাদের দাবি, তারা সরকারের চাপে পড়েই তখন সাক্ষী দিয়েছিলেন। তবে কেউ কেউ অভিযোগ করেন, কেবল সরকারের চাপ নয়, তারা টাকার লোভেও এমন কাজ করেন। মিথ্যা সাক্ষীর সময় তারা একবারও ভবিষ্যতের কথা চিন্তা করেনি। তারা ভেবে দেখেনি উপরে আল্লাহ সব দেখছেন, কোনো না কোনো দিন বিচার তিনি করবেনই। এখন সময়ের ব্যবধানে সেটাই হচ্ছে। যে হাসিনার জন্য তারা মিথ্যা সাক্ষী দিয়েছে সেই হাসিনাও এখন দেশ পলাতক। জানিয়ে রাখি, মোহাম্মদ কামারুজ্জামান 1952 সালের 4 জুলাই শেরপুর জেলার বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেরপুরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মরহুম কাজী ফজলুর রহমানের আহ্বানে GKM ইনস্টিটিউটে নবম শ্রেণীর ছাত্র থাকাকালীন তিনি ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেন। কলেজে পা দিয়েই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম ঢাকা মহানগরীর সভাপতি এবং পরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন। 1978 সালের 19 এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এবং 1 মাস পরেই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1978-89 সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। রাজনীতির পেছনে কামারুজ্জামানের পেশা ছিল সাংবাদিকতা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি 1979 সালে মোহাম্মদ কামারুজ্জামান জামায়াতে ইসলামে যোগদান করেন। একই বছর তিনি জামায়াতের রুকন হন। 1981-82 সালে তিনি কিছুদিনের জন্য ঢাকা মহানগরী জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। 1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1992 সালে তাকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হয়। জামায়াতের কেন্দ্রীয় রাজনৈতিক কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে 1983 থেকে 90 পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1993 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান জামায়াতের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও বিভিন্ন কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গঠিত 4 দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রচেষ্টায় তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এজন্য দলীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন ফোরামে, সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়ামে তার সক্রিয় উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। 1986 সালে শেরপুর সদর তথা শেরপুর 1 আসনে জনাব মোহাম্মদ কামারুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। 2001 ও 2008 সালের নির্বাচনে তিনি খুব অল্প ভোটের ব্যবধানে হেরে গেলেও ধারণা করা হয় তিনি প্রকৃত বিজয়ী, কারণ ওই 2 নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থী তার নিয়ন্ত্রণাধীন এলাকার ভোট কেন্দ্রগুলো দখল করে ব্যাপক কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেন। তারপরই ইসলামী কাজের কারণে তার পেছনে লাগে হাসিনা সরকার। 2010 সালে কামারুজ্জামানকে কথিত যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করে, অথচ মুক্তিযুদ্ধের সময় গৌরবময় ভূমিকা পালনকারী পরিবারের মেয়ে জামাই তিনি। শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচিত বর্তমান জেলা কমান্ডার, অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম, 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুর ছোট বোন মিসেস নুরুন নাহার জনাব কামারুজ্জামানের সহধর্মিণী। কামারুজ্জামানের সম্বন্ধী আনোয়ার হোসেন মঞ্জু স্বনামধন্য অনুবাদক, বাসসের সাবেক চিফ রিপোর্টার ও দৈনিক বাংলার বাণীর সাবেক বার্তা সম্পাদক। হুজুরের শ্যালক আবুল কালাম আজাদ 2 বারের ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী। ছোট শ্যালক মনোয়ার হোসেন বাবুল একজন কৃষিবিদ ও সফল ব্যবসায়ী। শ্বশুর জনাব আজিজুর রহমান 1971 সালে কৃষি অধিদপ্তরে চাকরি করতেন। যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন, খাবার দিতেন, সব রকমের সহযোগিতা করতেন। শেরপুরের সাধারণ মানুষের প্রশ্ন, কামারুজ্জামান যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সময় গুরুতর অপরাধে অপরাধী হতেন, তাহলে কি 1978 সালে এমন একটি মুক্তিযোদ্ধা পরিবারে বিয়ে করতে পারতেন? এটা কখনোই সম্ভব হতো না। অথচ সেই তাকে 2015 সালে খুন করে হাসিনা সরকার। 11 এপ্রিলের সেই দিনে বিকেল 4:10 পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তার ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেন, প্রাণ ভিক্ষা চাওয়া প্রসঙ্গে বাবা বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। রাষ্ট্রপতি জীবন দেওয়ারও মালিক নন, নেয়ারও মালিক নন যে তার কাছে প্রাণ ভিক্ষা চাইব। বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ভাই বলেছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না, ক্ষমা চাইবেন তো শুধু আল্লাহর কাছে। তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এদেশে ইসলামী শাসন কায়েম হবে, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। শেষ মোনাজাতে কামারুজ্জামান বলেছিলেন, হে আল্লাহ, আমি দেশের জন্য কাজ করেছি, ইসলামের জন্য কাজ করেছি। যারা এই অন্যায় বিচার করলেন, এই বিচারে সহযোগিতা করেছে যারা, এদের বিচার আপনি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় করবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই কামারুজ্জামানের দোয়া কবুল করেছেন। তাই তো এখন সেদিনের বিচারক ও সাক্ষীদের আজকের করুণ অবস্থা। এখন আমাদের প্রার্থনা, আল্লাহ তাআলা যেন কামারুজ্জামানকে শহীদ হিসেবে কবুল করে নেন ও জান্নাত দান করেন। আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।